আচ্ছা, আমি হচ্ছে আন্দোলনে অ্যাক্টিভ 17 তারিখ, 17 জুলাই থেকে আন্দোলনে অ্যাক্টিভ। এর আগে আমি হচ্ছে অ্যাক্টিভিটি দেখতাম, অনলাইন অ্যাক্টিভিটি গুলো দেখতাম, খারাপ লাগতো। তো 17 তারিখ থেকে আন্দোলনে আর কি আমি অ্যাক্টিভ হই, সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হই রাস্তায়। আর তৎকালীন সময়ের পরিস্থিতি তো খুবই ভয়াবহ। ওই সময় পরিস্থিতি মানে বিভীষিকাময় পরিস্থিতি। আপনার হচ্ছে যে রাস্তায় বেরোনো একটা বিপদের ব্যাপার। এমনও মানে আমরা দেখছি যে রাস্তার মধ্যে যখন স্টুডেন্টরা বের হইতো, তো তাদের ব্যাগ চেক করা হইতো, আইডি কার্ড চেক করা হইতো। যদি দেখা যেত যে সেই আইডি কার্ড কোন একটা কলেজ ছাত্র, ইউনিভার্সিটির কোন একটা স্টুডেন্টের আইডি কার্ড, ওই ছাত্রদেরও হেনস্থা করা হইতো রাস্তার মধ্যে, পুলিশ নিয়ে যেত। এটা ভাই বিভিন্ন মানে বিভীষিকাময় পরিস্থিতি ওই জুলাই আর কি। আর জুলাইয়ের স্মৃতি বলতে আপনারা এই বাঙালির মনে অতীত হবে না কখনো। এটা সবসময় একটা তাজা তাজা একটা অবস্থায় থাকবে। এত রক্ত ঝরছে, এত মানুষ রক্ত দিছে, এত মানুষ বিকলাঙ্গ হয়েছে একটা মানে যুদ্ধে, অভ্যুত্থানে। জি আমি তো জানি আপনি একজন জুলাই যোদ্ধা, তো জি। সেই সময় যে আপনাদের আন্দোলনটা কোথা থেকে শুরু করছিলেন প্রথম সর্বপ্রথম? আন্দোলন সর্বপ্রথম শুরু তো কোটা আন্দোলন থেকে। আপনার হচ্ছে যে কোটার ব্যাপারে যে একটা বৈষম্য, ওই বৈষম্য দূরীকরণের যে একটা প্রচেষ্টা, ঢাকা ইউনিভার্সিটির ওরা সার্জিস হাসনাত ওদের মাধ্যমে আপনার আন্দোলনটা শুরু হয়। আর সেটা ত্বরান্বিত হতে হতে হচ্ছে একসময় জনগণের আন্দোলনে রূপান্তর হয়। যেমন ধরেন আমি আসলে তখন ছাত্র না, যখন আন্দোলনে আমি জড়াই তখন আমি ছাত্র না। আমি ছাত্রদের সাথে আন্দোলনে জড়াই হচ্ছে আপনার 17 তারিখে। এর আগে আমি আন্দোলনে আমরা অ্যাক্টিভ ছিলাম না, আমি চলাফেরা করতাম, দেখতাম, অ্যাক্টিভ ছিলাম না। তো ওই সময় থেকে আর কি এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় ধীরে ধীরে। নারায়ণগঞ্জে, হ্যাঁ, নারায়ণগঞ্জের একটা এরিয়া আমি আন্দোলন শুরু করছিলাম, মানে একটা এরিয়া আমি আন্দোলন করছি, সেটা হচ্ছে আপনার জালকুড়ি এসবি গার্মেন্টস এর যে অঞ্চল, এসবি গার্মেন্টস এর যে এলাকা, সেখান থেকে হচ্ছে সাইনবোর্ড, আর সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি, এই অঞ্চলটার মধ্যে আমার হচ্ছে আন্দোলন, সম্পূর্ণ আন্দোলন। আমি হচ্ছে যে আপনার ইয়ার ওই পাশে আন্দোলন করিনি, কখন আমি চাষার দিকটাতে আন্দোলন করিনি, আমার আন্দোলন ছিল এই পাশে। আর আমার বাড়ি থেকে হচ্ছে আপনার জালকুড়ির যে এলাকা, দিলপাড়া, তারপরে এই দিক দিয়ে আপনার হচ্ছে মাতুয়াইল মেডিকেল, রায়েরবাগ, এই অঞ্চলটা কাছাকাছি কাছাকাছি হওয়ার কারণে আমি হচ্ছে আন্দোলন ওই দিকটা দিয়ে করছি। ওই দিকের মানে যারা আন্দোলন করছে তাদের সাথে আমি জড়িত ছিলাম আর কি। 5ই আগস্টের ব্যাপারে বলতে গেলে হচ্ছে যে 5ই আগস্টে তো আমরা একদম সকাল থেকে মাঠে। তো আপনার হচ্ছে দুপুর নাগাদ, দুপুরও না, তখন 11টা, সকালে 11টার সময়, 11টার থেকে আপনার হচ্ছে ওই সময়টায় শুরু হচ্ছে যাত্রাবাড়ি অঞ্চলে মানে টানবো পুরোপুরি। যেমন যাত্রাবাড়ি থানা, যাত্রাবাড়ি থানার উপর থেকে হচ্ছে আপনার মানে অজস্র গুলি, অজস্র গুলি, মানে কি পরিমাণ যে গুলি করছে ছেলেগুলা, হচ্ছে যে থানার গেট, থানার গেটের সাথে মোটামুটি লাগোয়া অবস্থায় ছেলেগুলা, ছেলে মেয়ে যারা আছে আন্দোলনকারী। আর হচ্ছে উপর থেকে হচ্ছে আমাদের ওই যে যাত্রাবাড়ি থানা তো বহুতল ভবন, বহুতল ভবনের উপর থেকে হচ্ছে গুলি করতেছে। আর আমরা রাস্তার এই পারে মাছ বাজারের ওই জায়গায় দাঁড়ানো, কিছু গুলি হচ্ছে আপনার উপর থেকে সরাসরি আপনার মাছ বাজারের দিকে মানে ওই রাস্তায় চলে আসতেছে। আর মাঝখানের যে আইল্যান্ড, আইল্যান্ডের এই পাশ দিয়ে ছেলেরা হচ্ছে যে ইট মারতেছে বারবার, মানে নিচের দিকে ওরা ঝুঁকতেছে, উপর থেকে গুলি আসতেছে, ইট মারতেছে, বারবার ওদেরকে ধাওয়া দেওয়া হইতেছে, ওরা এই পাশে আসতেছে, আবার ওরা ওই পাশে যেতেছে। আবার ব্যাপারটা যেরকম হয়েছে যে মানে ইয়া তো জনগণ তো সম্পূর্ণ রাস্তায় ওই সময়। আর শেখ হাসিনা পালায় গেছে অথবা শেখ হাসিনা পালায় যাবে, এই ধরনের একটা গুঞ্জন, ঠিক আছে। আপনার হচ্ছে যে সবাই ইয়ার দিকে মার্চ করা শুরু করলো ধীরে ধীরে শেখ হাসিনারে মানে ইয়া করার জন্য। তো আমরা ওই সময়টার মধ্যে একদম পুরো মানে ইয়ার সমাজ, মানে যুদ্ধের মতো, যে গুলি আসতেছে চারদিক থেকে গুলি, ঠিক আছে, চারদিক থেকে গুলি আসতেছে, ছেলেরা গুলির মুখে দাঁড়িয়ে আছে, বারবার বলতেছে আচ্ছা পিছনের দিকে চেয়ে আসো। আবার কেউ কেউ হচ্ছে যে পিছনের দিকটা ইয়া করে হচ্ছে সামনের দিকে বারবার যেতেছে। তো যাত্রাবাড়ি অঞ্চলে ওই দিনটার মধ্যে কয়েকটা মানে ঘটনা ঘটছে, যে র্যাবের কয়েকটা গাড়ি, পুলিশের কয়েকটা গাড়ি, ঠিক আছে, এইগুলা নিয়ে মানে সাধারণ জনতা হঠাৎ করে হুড়মুড় করে ওইগুলা ভাঙচুর করলো। আর প্লাস হচ্ছে যে এই পাশটাতে যাত্রাবাড়ির যে আপনার টোল বক্স, টোল বক্সের এই পাশটা অঞ্চলে আপনি হচ্ছে জনতার জনতা, আপনি এত মানুষ ওই জায়গার মধ্যে যে আপনি হাইটা যাওয়া এই পাশে আসা মুশকিল। শেখ হাসিনা যখন পালা যায়, মানে ও যখন মানে হেলিকপ্টার দিয়ে পালাইলো দেশ ছেড়া, এরপরে হচ্ছে যে হঠাৎ করে একটা গুঞ্জন আমরা পেলাম যে ইয়া হয়েছে, আপনার শেখ হাসিনা পালাই গেছে, ঠিক আছে, শেখ হাসিনা পালাইছে। তো আমার হচ্ছে পায়ের মধ্যে এই বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে পায়ের গোড়ালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চামড়া উঠে গেছে, কারণ বেশ কয়েকদিন ধরে আমি আন্দোলনের সাথে মানে জড়িত, আন্দোলন করতেছি গরম। তো আপনার পা ছিলে গেছে আমার, কিন্তু মানে ওই দিকটাতে যাওয়ার মতো পরিস্থিতি আমার আসলে তখন ছিল না। হ্যাঁ, আমি মানে একটা ব্যাপক কষ্টের মধ্যে ছিলাম। আমি হচ্ছে চেষ্টা করতেছিলাম যে আমি এই দিকটাতে আসি, জনতার এত প্রবল
মানে একটা ধাক্কা ছিল, আমি হচ্ছে ধাক্কার সাথে সাথে ফ্লাইওভারের উপর দিয়ে হচ্ছে আপনার ইয়াতে চলে গেছি। ওই শহীদ আপনার মিনারে। সাথে নারায়ণগঞ্জের কে কে ছিল? নারায়ণগঞ্জে আমার সাথে ছিল হচ্ছে মূলত ওই যে আমাদের রাহাত, আপনার হচ্ছে যুগ্ম সদস্য সচিব, আমার আপন ছোট দুই ভাই, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার শিপলু আমাদের এলাকার, এরকম মানে অনেকে। আপনি হচ্ছে যে আমার এলাকার একদম বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে শুরু করে মোটামুটি ধরেন আপনার 50-এর উপর যাদের বয়স, এরা তো ছিলই আমাদের ছোট ব্যাচ গুলা। আবার ধরেন একদম 16-র নিচের যে ছেলেগুলা, বাচ্চা ছেলেগুলা, এরা পর্যন্ত রাস্তার মধ্যে এই 5ই আগস্টের দিন আমি সবাই দেখছি। আর আপনি জনতার মানে উল্লাস ওই দিন, ঠিক আছে, আমার তো আপনার পায়ে কাটাছেড়া জায়গায় জায়গায়, আর ছিলে টিলে গেছে আর কি পায়ে বিভিন্ন অংশ। আমি হচ্ছে যে জনতার উল্লাসে মানে জনতা এতই খুশি যে আমি এমন ভাবে জনতার ইয়াতে পড়ছি যে আমি যে মানে একটা জায়গায় বসতে পারিনি, আমি ধাক্কায় আপনার হচ্ছে জিয়াতে চলে গেছি, জনগণের স্রোতের সাথে আমি হচ্ছে শহীদ মিনারে চলে গেছি। এটা আসলে 5 আগস্টের ওই যে শেখ হাসিনা পালায় যাওয়ার যে স্মৃতি, পালায় যাওয়ার পরের যে স্মৃতি, আর শেখ হাসিনা পালায় যাওয়ার আগের যে স্মৃতি, এর মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। ইভেন শেখ হাসিনা যখন পালায় যাওয়ার পরেও কিন্তু অভাব হয়েছে যাত্রাবাড়ি অঞ্চলে, অনেক মানুষ মারা গেছে। পালায় যাওয়ার পরে ওই যে যাত্রাবাড়ি টানেল করতে গুলি করা হয়েছে, ওই গুলিতে অনেক মানুষ মারা গেছে। আর শেখ হাসিনা পালানোর আগের ইতিহাস তো মানে বলার কিছু নাই, এগুলো হচ্ছে যে একদম সবার চোখের সামনে স্পষ্ট পরিষ্কার। ইন্টারনেট বন্ধ করলো, বন্ধ করার পরে আপনার হচ্ছে যে এখন কমিউনিকেশন যোগাযোগের তো কোনো ব্যবস্থা নেই, আমরা হচ্ছে যার যার মতো ভিপিএন ডাউনলোড করে তারপর হচ্ছে যে যোগাযোগ করলাম। আমরা কিন্তু সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া আমরা নির্দেশনা, মানে কোন জায়গায় যাইতে হবে, কোন জায়গায় কি হইতেছে, কোন আন্দোলন, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাইছি, ঠিক আছে। কিন্তু ইন্টারনেটের অবস্থা তো আপনি জানেন, ওই সময় ইন্টারনেট একদম সম্পূর্ণ শাটডাউন করে দিল সরকার। একটা দেশের মানুষ যখন সম্পূর্ণ রাস্তায় নেমে যায় একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী একটা সরকারের বিপক্ষে, আপনি যত ইন্টারনেট বন্ধ করেন, আপনি যতই চেষ্টা করেন, এইটা আসলে ধরে রাখা সম্ভব না। আর এটা তো বাঙালি জাতি, বাঙালি জাতি যদি কোনো একটা অংশের উপর রাগ করে, কষ্ট পায়, অথবা যদি বাঙালি মনে করে যে আমি এই জিনিসটা করবো, ওই বাঙালি কোনোদিন আটকে রাখা সম্ভব হয় না। বাঙালির ইতিহাস আপনি খেয়াল করেন, 52-তে খেয়াল করেন, জীবন দিয়ে দিল, ঠিক আছে, ভাষা নিয়ে আসছি, কিন্তু 71-এ খেয়াল করেন, জীবন দিয়ে দিল, দেশ নিয়ে আসলো, 90 অভ্যুত্থান, 24 অভ্যুত্থান, কোন জায়গায় বাঙালিরা ঠেকানো গেছে? বাঙালি আপনি ততদিন পর্যন্ত আপনি বাঙালি আপনার ঠিকঠাক মতো ইয়া করতে পারবেন যতদিন পর্যন্ত আপনি হচ্ছে যে বাঙালির সত্তায় বাঙালির পেটে আপনি লাথি না দিবেন। শেখ হাসিনা সরকার কি না করছে, দুর্নীতি, কোটি কোটি টাকা লুটপাট, ঠিক আছে, বিদেশে পাচার, ওই যে বেগম পাড়া বিশাল বিশাল বাড়ি, তো সম্পূর্ণটা তো বাঙালির পেটে লাথি দিছে। এই যে আমাদের আজকে বর্তমানে এই অবস্থায় এই কারণ, এই কারণে তো আমরা 5 আগস্টে আসলে এগুলোরই মানে ইয়া পাইছি, রেজাল্ট পাইছি। সঠিক কথাটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, মানে জুলাই সনদটা আসলে সেটা নিয়ে সরকারের তালবাহানা, তারপর হচ্ছে বিভিন্ন ইস্যু। আসলে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সাথে সাথে কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ব্যাপক পরিবর্তন, এর মধ্যে হচ্ছে আইনের সুশাসন। আমি একটা কথা বলি, বিগত সময়ে যে আপনার সংবিধান, ঠিক আছে, সংবিধানের মধ্যে এমন ভাবে এই সংবিধানটাকে আপনার হচ্ছে যে তৈরি করা হয়েছে যাতে হচ্ছে স্বৈরাচার মানে একটা সরকার যাতে স্বৈরাচার হয়ে ওঠার জন্য যা যা আপনার লাগে, যে ধরনের আইন প্রয়োজন, ওই ধরনের আইন দিয়ে কিন্তু আমাদের সংবিধানটা মানে ভরপুর, ঠিক আছে। তো জুলাই সনদটা বাস্তবায়নের সাথে সাথে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সহ আপনার হচ্ছে যে এই যে আমাদের বিচার বিভাগ, হ্যাঁ, এই জায়গাগুলো আসলে এমন ভাবে সংস্কার হয়ে যাবে যে এই জায়গার মধ্যে সরকার দল অথবা বিরোধী দল যারা রাজনৈতিক দল, এদের হস্তক্ষেপটা প্রায় অর্ধেকাংশে কমে যাবে। তো যখন হচ্ছে যে আপনি একটা সরকার দল হয় অথবা বিরোধী দল হয়, আপনি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণাধীন থাকবে না, ওনাদের একটা স্বতন্ত্র একটা জায়গা থাকবে যেখানে সরাসরি স্বতন্ত্রভাবে বিচার করা যায়। ওই ক্ষেত্রে কিন্তু দেশের অবস্থায় চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি মানে হাজার চেষ্টা করলেও স্বৈরাচার হওয়া সম্ভব না। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। দেখেন প্রজন্মের পরে প্রজন্ম আমরা দেখলাম কি যে শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, ওনার মেয়ে কি শেখ হাসিনা, ঠিক আছে, তারপরে আপনি জিয়াউর রহমান বলেন, ওনার ওয়াইফ হচ্ছে খালেদা জিয়া, তারপরে হচ্ছে ওনার ছেলে। হ্যাঁ, প্রজন্মের পরে প্রজন্ম কেন হচ্ছে যে আপনার বংশ পরিক্রমায় আমরা আমাদের আশ্রমে চুজ করবো, প্রজন্মের পর প্রজন্ম আমরা কিভাবে মানে কেন এই জিনিসটা দেখবো? আমাদের কি যোগ্যতা সম্পন্ন ছেলেরা নেই? ধরেন আপনি একটা রাজনীতিবিদ, আপনার সন্তান যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ হইতে পারে, উনি রাজনীতিবিদ হইলো, ওনার যোগ্যতাই হইলো, কিন্তু আপনার সন্তানটারে আপনি হচ্ছে যে জোর করে রাজনীতি ইনভলভ করালেন, সে হচ্ছে ওইভাবে না রাজনীতি করার মতো মানে কোয়ালিটি তার মধ্যে নাই। ওই ক্ষেত্রে আসলে আপনার এলাকার উন্নয়ন, এই যে আপনি আপনার প্রশ্ন করেন যে মাদক সমাধান এগুলো আপনার কিভাবে থাকবেন, তার তো যোগ্যতা নেই।
প্রজন্মের পর প্রজন্ম, একের পর এক প্রজন্ম আমরা দেখে যেতেছি যে আমাদের হচ্ছে যে এইরকম একটা ফ্লোর মধ্যে দিয়ে যেতেছি যে তার ছেলে সে রাজনীতিবিদ, সে হচ্ছে শামীম ওসমান, তার ছেলে রায়হান ওসমান, তারই রাজনীতিতে চলে আসতে হবে। কেন ভাই? আমাদের এই পরিবর্তন গুলো জুলাই সনদের সাথে সাথে দেখবেন যে পরিবর্তন চলে আসছে। ঠিক আছে, এই পরিবর্তনটা হয়তো সরকার চায় না। ঠিক আছে, সরকারের কোনো সমস্যা আছে, মানে এই পরিবর্তন মানতে সমস্যা আছে, যার কারণে বিভিন্ন সময় বাস্তবায়ন হচ্ছে না। যে এই যে সরকারের সাথে তো আপনারা একসাথে আন্দোলন করেছেন, তো না, এখন সরকারের সাথে আমরা একসাথে আন্দোলন করছি, ব্যাপারটা আসলে ঠিক না। আমরা যখন হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা বৈষম্য বিরোধীর ব্যানারে ছাত্র আন্দোলনে নামি জনতা হিসাবে, আমাদের সন্তানরা তখন হচ্ছে রাস্তাঘাটে এইভাবে মার খেতেছে স্বৈরাচারের হাতে। আমাদের তো তখন মানে মানুষ হিসাবে রাস্তাঘাটে আমার তো রাস্তায় নামা উচিত। ঠিক আছে, আমরা যখন পুরা জনতা যখন সবাই রাস্তায় নেমে আসি, তখন সরকার আসলে সরকার বলতে কি, তখন ছিল হচ্ছে আপনার আওয়ামী লীগ, বিএনপি, ঠিক আছে, জামায়াত। আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই নামছি। ঠিক আছে, তো জামায়াত কি তখন, বিএনপি কি তখন, এনসিপি তো তখন মানে আমাদের তো তখন জন্ম হয়নি। ঠিক না? আমরা কিন্তু আসলে সাধারণ জনগণ হিসাবে নামছি। এখন আপনি বলতে পারেন যে এটা সরকার, কিন্তু তখনকার যে আন্দোলন সেটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন। এটা কিন্তু সরকার নিয়ে আমরা আন্দোলন নামছি, জামাত নিয়ে নামছি অথবা এনসিপি নামছি, তা কিন্তু না ব্যাপারটা। যে বর্তমান সরকার আছে তারা জুলাই সনদকে এই আপনার সেটাকে জাস্ট একটা গণ অভ্যুত্থান হিসেবে দেখে, কিন্তু তারা ওই এই জিনিসটাকে এই আপনার 71-এর মুক্তিযুদ্ধের সাথে কম্পেয়ার করতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের মতবাদ কি? 71-এর মুক্তিযুদ্ধের সাথে কম্পেয়ার করতে যাচ্ছে না। দেখেন, 71-এ যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা মানে আপনার হচ্ছে অন্য একটা দেশের যে শাসন, ঠিক আছে, ওই দেশটা আমাদের উপর যে ধরনের মানে আপনার সবকিছু চাপাই দিত আর কি, পাকিস্তান আমাদের উপর। আমরা সেখান থেকে বের হয়ে আসার জন্য নতুন একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে আমরা হচ্ছে যুদ্ধ করছি বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের পক্ষে আমরা হচ্ছে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম আমাদের মা বোনের জন্য, আমাদের পরিবারের জন্য। ঠিক আছে, আমরা কিন্তু ওদের শাসন থেকে বের হইতে চেয়েছিলাম। আর 24-এ যে আসলে ব্যাপারটা কি দাঁড়িয়েছে, 24-এ যা আমরা হচ্ছে যে ব্যাপারটা আমরা যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে আমরা একটা ফ্যাসিস্ট সরকার, যারা কিনা 17 বছর দমন পীড়ন নিপীড়ন, হেন কোনো অত্যাচার নাই আমাদের উপর করে নাই, গুম খুন বিচার বহির্ভূত হত্যা কি করে নাই, তারা সবকিছু তারা আমাদের উপর জুলুম মানে জুলুম আমাদের উপর করছে। তো পাকিস্তানি তৎকালীন পাকিস্তান সরকার আসলে আমাদের এই যে মানে এই অঞ্চলটা যেভাবে শাসন করতো না, আপনার ঠিক সেম একই স্টাইলে কিন্তু আপনার হচ্ছে যে শেখ হাসিনার সরকার, স্বৈরাচার সরকার, এরা কিন্তু আমাদের উপর। আপনি নির্যাতনের পরিমাণটা একবার চিন্তা করেন। আপনি যদি বলেন যে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে যে মানে প্রজা হিসাবে তারা আমাদের ট্রিট করছে, অথবা প্রজা হিসাবে আমরা দেখেছিলাম। এই প্রজা শব্দটাও আসলে অনেক ভালো একটা শব্দ। প্রজা শব্দটা অনেক ভালো একটা শব্দ, মূলত প্রজাও না, আপনি বলতে পারেন ওই যে মিশরি আমলের যে গোলাম আছে না, এই গোলামের মতো ট্রিট করা হয়েছে। আপনি দেখেন, আপনি একজন সাংবাদিক, ঠিক আছে, আপনি তো তৎকালীন সময় সাংবাদিক ছিলেন, তখন আপনি কিভাবে নিউজ করছেন, কতটা আপনি বলতে পারছেন আসলে? আপনি আপনি আমাকে যেভাবে প্রশ্ন করতেছেন, আর তৎকালীন সময় কি আওয়ামী লীগের একটা ওয়ার্ডের একটা নেতা আপনি পারতেন না, কিন্তু আপনার উপর কিন্তু একটা প্রশ্নের একটা গণ্ডি থাকতো। ওই গণ্ডি কিন্তু আমরা পার করছি আপনার হচ্ছে 24-এ আন্দোলনের মাধ্যমে। ঠিক আছে, ওই 71-এর ব্যাপারটা যেমন, 24-এর ব্যাপারটা মানে প্রেক্ষাপট আলাদা হইলেও আমরা কিন্তু রক্ত কম দিনে অনেক রক্ত দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণ রক্ত দেওয়ার পরে আমরা কিন্তু এই যে 24-এ স্বৈরাচার থেকে আপনার মুক্তি পেয়েছি। ওনারা একভাবে দেখতেছে না ব্যাপারটা। ঠিক আছে, ব্যাপারটা ঘটনা যদি আপনি ইতিহাস চিন্তা করেন, ব্যাপারটা একরকম না, দুইটা আলাদা দুইটা প্রেক্ষাপট। কিন্তু মর্যাদার দিকে যদি আপনি চিন্তা করেন, তাহলে হচ্ছে যে আমরা যেরকম অবরুদ্ধ ছিলাম না 71-এর আগে, ঠিক একইভাবে অবরুদ্ধ ছিলাম 17 বছর। মর্যাদা কিন্তু আমাদের মানে একই রকম আমরা পাই হিসাবে, কারণ তারাও শহীদ, আর 24-এ যারা আন্দোলন করলো তারাও তো শহীদ, দেশের জন্য জীবন দিয়েছে। একটু আগে যে আমি প্রশ্ন করলাম যে জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি কেন, তো যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়ে থাকে, তো বর্তমান সরকার ক্ষমতায় এটা কি আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাবে, এরকমের কোনো সম্ভাবনা দেখেন আপনি? নিমজ্জিত হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন, আমি একটা ধরেন আপনার হচ্ছে যে যুবক, ঠিক আছে, সে হচ্ছে যে জুলাই আন্দোলন করলো, জুলাই আন্দোলনের পরে সে কি করলো, সে হচ্ছে আবার নির্বাচনের সময়, নির্বাচন হলো, নির্বাচনের সময় সে ভোট দিল হচ্ছে হ্যাঁ ভোট। ঠিক আছে, সে এই সনদের পক্ষে ভোট দিল। ঠিক আছে, তো কত কি পরিমাণ মানুষ আসলে এইদিকে ঝুঁকছে, মানে কত পার্সেন্ট মানুষ আসলে চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হোক? 70% মানুষ চায়, 70% ভোট আপনার হ্যাঁ ভোটের পক্ষে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে জনগণ যে জায়গায় রায় দিল,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তো এটা রাষ্ট্র তো জনগণের, এই এই রাষ্ট্রের জনগণ এই রাষ্ট্রের মালিক, ঠিক আছে। সেই জায়গায় জনগণ 70% জনগণ চাইতেছে যে এই রাষ্ট্র, এই জুলাই সনদ প্রতিষ্ঠা হোক। সেই ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করব না বা জুলাই সনদ বাস্তবায়ন হবে না, ঠিক আছে, এর মধ্যে মানে জনতার রায়ে ভুল আছে, ঠিক আছে, এই ধরনের যদি কারো কোনো চিন্তা ভাবনা করে, এই জনতা আবার মাঠে নেমে যাবে। এটা খুবই স্বাভাবিক। দেখেন, আপনি আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পরিবারের জন্য, ঠিক আছে, সম্পূর্ণ আইনের কথা চিন্তা করে, আপনি আপনার দেশের কথা চিন্তা করে কিন্তু আপনি একটা হ্যাঁ ভোট দিচ্ছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা সরকার আপনি নির্বাচিত করছেন, ওই নির্বাচিত সরকার আপনার যদি ওই হ্যাঁ ভোটের বিপক্ষে যায় কথা বলে, তাহলে তো আপনার ব্যক্তি স্বার্থ সহ নষ্ট হইতেছে এই জায়গায়, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে ছাত্র জনতা, যে সাধারণ মানুষগুলো রাস্তায় নামছে, যেই পরিবারটা সন্তানটা মারা গেছে, শহীদ হয়েছে এই এই অভ্যুত্থানে, যেই পরিবারের সন্তানের দুটো চোখ নেই, ঠিক আছে, কারো হাত নাই, কারো পা নাই, এই মানুষগুলা কি কোনোদিন মেনে নেবে? এটা কি সম্ভব কোনোদিন? এই জুলাই সনদ অবশ্যই 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 বাস্তবায়ন করতে হবে। আর এই জিনিসটা মানে যদি ভাবে যে ধীরে ধীরে এই জিনিসটা আসলে থামা যাবে, এটা আসলে থামা সম্ভব না। এটা কোনোটাই, এটা তো আবেগের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের মানে আমাদের এই যে সত্তা, এই সত্তার বিষয়। 2 বছর পূর্ণ হচ্ছে এই বিষয়ে দেখলাম যে আপনাদের 11 দলীয় জোট বেশ কয়েকটি প্রোগ্রাম এর পরিকল্পনা নিয়েছে। তো আপনাদের পরিকল্পনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি নিয়েছেন? আমরা তো মানে টানা অনেকগুলো প্রোগ্রাম করলাম, আর আমাদের এই প্রোগ্রামগুলো জুলাই মাসে আমরা জুলাই সনদ বাস্তবায়নের দিকে আর কি বেশি ইয়ে রাখতেছি। জুলাই সনদ বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই। আর জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা জুলাই মাসব্যাপী প্রোগ্রাম রেখেছি। আর প্লাস হচ্ছে যে আমাদের শহীদ, আহত, তারপরে আমাদের যে ভাইয়েরা মাঠে ছিল, জুলাই যোদ্ধা, তাদের সবার সম্মানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনার আগস্টের 5 তারিখ অবধি আমরা কি রেখেছি। আপনাদের তো এনসিপি থেকে রোড টু লং মার্চের একটা বিশাল বড় একটা প্রোগ্রাম আছে, তো সেক্ষেত্রে নারায়ণগঞ্জে 14 তারিখে আপনার সোনারগাঁয়ে প্রোগ্রাম আছে আমাদের, সোনারগাঁয়ে একটা প্রোগ্রাম আছে, আর তাছাড়া সামনে প্রোগ্রাম আসতেছে। 5ই আগস্টের পর শেখ হাসিনার পতন হলো, এই যে 2 বছর চলে গেল, তো জুলাই যোদ্ধা বা শহীদদের জন্য আপনারা কি কি করেছেন? দেখেন, জুলাই যোদ্ধা আর শহীদ পরিবার, তাদের সাথে তো আমাদের মানে সার্বক্ষণিক যোগাযোগ, এনসিপির একদম সার্বক্ষণিক যোগাযোগ। এই যে বিগত কিছুদিন আগে ঈদুল আজহা, তখন হচ্ছে যে আপনারা দেখেছেন কিনা, নারায়ণগঞ্জ 4 আসনের এমপি মহোদয় জনাব আব্দুল আলমিন, সে হচ্ছে প্রত্যেকটা শহীদের বাসায় ভিজিট করেন, শহীদদের সাথে, শহীদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ, তাদেরকে হচ্ছে এমনকি কুরবানির পশু পর্যন্ত মনে হয়, হ্যাঁ, কুরবানির পশু আপনার হচ্ছে 20টা ছাগল উনি হচ্ছে এই শহীদ পরিবারের মধ্যে দেয়। তো আমরা আসলে শহীদ পরিবার আর আহত যারা আছেন তাদের সাথে সরাসরি কানেক্টেড। এমনকি আমাদের নারায়ণগঞ্জ জেলা কমিটি, আমাদের নারায়ণগঞ্জের হচ্ছে আপনার যুব শক্তি, ছাত্র শক্তি, এই প্রত্যেকটা কমিটির মধ্যে আপনি জুলাই আহতদের পাবেন। তারা আমাদের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত সব জায়গায়। আব্দুল আলমিন সাহেবের উদ্যোগে আমি কিন্তু কুতুবপুরের মধ্যে কয়েকটা অভিযান করেছি মাদক। ওই মাদক ব্যবসায়ীদের ধরার পর আপনার দেখা গেছে যে কিছুদিনের মধ্যে মাদক ব্যবসায়ীরা আবার এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছে। মানে মাদক ব্যবসায়ীদের কিন্তু ধরা হইতেছে বারবার, ধরার পরেও দেখা যেতেছে যে ওই মাদক ব্যবসায়ী আবার এলাকার মধ্যে কয়েকদিন পরে জামিন আসছে, আসার পরে ঘোরাঘুরি করছে, কিছুদিন পর আবার মাদক ব্যবসা শুরু করছে। এই যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা, এই ব্যাপারটাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর বাংলাদেশের আইনের ব্যাপারে আমি আসলে মানে আইনের ব্যাপারে পরিবর্তন আনা অবশ্যই উচিত। কারণ আপনার বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে মাদক ব্যবসায়ীরা যাইতেছে, আবার ফেরত আসতেছে, আবার মাদক ব্যবসায় জড়ায় পড়তেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে হচ্ছে যে আপনার প্রজন্ম তো আপনি থামাইতে পারবেন না কোনোভাবে মাদকের থেকে, এটা তো সম্ভব না। আইন শক্ত করতে হবে। আর পুলিশ কতক্ষণ আসলে ট্যাকেল দিতে পারে আপনি জানেন কিনা জানি না, ফতুল্লা থানায় পুলিশের ভেহিকেল সংকট, গাড়ি সংকট। এরা হচ্ছে সিএনজি সহ অন্যান্য যে যানবাহন গুলো আছে এগুলো ভাড়ায় চলাফেরা করে পুলিশ। তাহলে তাদের হচ্ছে যে এই জায়গার মধ্যে ফোর্সের সংখ্যা কম, এর উপর দিয়ে আবার হচ্ছে আপনার গাড়ির সংকট, যাতায়াতের সমস্যা, আবার এদিক দিয়ে রাস্তাঘাটে পানি। আপনি পুলিশকে দিয়ে কতক্ষণ আপনার হচ্ছে যে এই জিনিসটা আপনি কন্ট্রোল করেন? পুলিশের সংখ্যায় কত, পুলিশ যে পরিমাণ আছে নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী হচ্ছে 1000 গুণ বেশি, ঠিক আছে। পুলিশেরও জীবনের একটা আপনার সংখ্যা থাকে। এই পুলিশের যে ব্যাপারটা, এই ব্যাপারটাও দেখা উচিত, ঠিক আছে। এই ব্যাপারে আমাদের মানে যারা আছে তাদের লক্ষ্য করা উচিত। আর সাধারণ জনগণের এই ব্যাপারে সোচ্চার হয়ে উঠতে হবে। নারায়ণগঞ্জ 4 আসন নিয়ে তো আব্দুল আলমিন ভাইয়ের ব্যাপক পরিকল্পনা,
আমরা প্রথমে মানে যখন শুরুর সময় আমরা মানে আলোচনা করতাম যে ভাই এই নারায়ণগঞ্জ 4 আসন, ঠিক আছে, আমাদের হচ্ছে যে প্রথম কি দিয়ে মানে কি করা উচিত। নারায়ণগঞ্জ 4 আসনে আসলে মানে এই যে জনপদ, এই জনপদের মধ্যে দেখা যাচ্ছে যে সবই ইউনিয়ন। উনি বললো যে ইউনিয়ন আমাদের হচ্ছে যে অনেক জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে আমাদের ইউনিয়ন না, মূলত আমাদের সুবিধা পাচ্ছি আমরা হচ্ছে গ্রামের, কিন্তু আমাদের হয়ে গেছে শহর, আমাদের এটা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে হচ্ছে যে নাগরিক সুবিধার ব্যাপারে আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে রিসেন্ট সময়ে এই সময়ের মধ্যে আপনার ড্রেন গুলার কাজ চলতেছে, রাস্তাগুলো উদ্বোধন হচ্ছে নতুন নতুন। বিগত 17 বছর আপনারা দেখেছেন এই অঞ্চলের মধ্যে পরিস্থিতি, জলাবদ্ধতা, তারপর সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা ছিল হচ্ছে মাদক। আর নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ 4 আসনের প্রধান যে সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে নেগেটিভ ব্র্যান্ডিং। মানে শামীম ওসমানের এলাকা, এটা হচ্ছে যে গ্যাংস্টারদের এলাকা, এখানে কোনো ভালো মানুষ বাস করে না, 7 মার্ডার এলাকা, এই ধরনের কিন্তু একটা প্রচলন কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি আপনার হচ্ছে যে দেশের বাহিরে পর্যন্ত, দেশের বাহিরেও এই 7 মার্ডার নিয়ে এই যে নেগেটিভ ব্র্যান্ডিং, এই যে টোটাল যে ব্যাপারটা নেগেটিভ ব্র্যান্ডিং থেকে শুরু করে জলাবদ্ধতা, তারপরে আপনার হচ্ছে যে গ্রামের মধ্যে আমরা হচ্ছে শহরের মধ্যে বাস করে শহরের পরিবেশে আমরা গ্রামের সুবিধা পাচ্ছি, এই টোটাল ব্যাপারটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা চাই হচ্ছে নারায়ণগঞ্জের এই অঞ্চলটা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হোক অতি সত্বর, বিশেষ করে আমাদের কুতুবপুর সহ আপনার মাঝদারের একটা অঞ্চল, মাঝের বলতে হচ্ছে আপনার এনায়তনগর ইউনিয়নের একটা অঞ্চল, ফুতুল্লাহ ইউনিয়নের একটা অঞ্চল, এগুলো যাতে অতি সত্বর আসে। নারায়ণগঞ্জ 4 আসনে বেশ কয়েকটি নৃশংস খুনের ঘটনা ঘটেছে। তো এই ব্যাপারে কি আপনার নারায়ণগঞ্জ 4 আসনের এমপি আছেন, তিনি কি এই যে প্রশাসনের সাথে কি কোনো আলাপ আলোচনা করেছে যে এই সন্ত্রাসী যে কার্যকলাপ এগুলো বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেবে? সন্ত্রাসী কার্যকলাপ আমরা যখন আমাদের ইলেকশন শেষ হলো, ঠিক আছে, ইলেকশনের পরবর্তী সময় আপনারা মানে লক্ষ্য করেছেন কিনা, বিসিকে বেশ কয়েকবার গোলাগুলি, জুট ব্যবসা নিয়ে মারামারি, ঠিক আছে, এই ধরনের মানে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেছিল একের পরে। আর এই যে হত্যাকাণ্ড, আপনি দেখেন একটা জিনিস, মানে 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিবাদী একটা সরকার আপনার 17 বছর দেশ শাসন করার পর আমরা তো শতভাগ তো আর যারা ওই ফ্যাসিবাদী আমলের লোকজন, এদের তো শতভাগ আমরা তো তারা দেওয়া সম্ভব না, অথবা খুঁজে খুঁজে বের করে এটাও সম্ভব না। এরা কিন্তু এই সমাজের মধ্যে আনাচে কানাচে এখনো আছে, ঠিক আছে। আপনি দেখেন পূর্ববর্তী সময় যারা মাদক ব্যবসা করতো এই অঞ্চলে, বর্তমানে মাদক ব্যবসায়ীরা কিন্তু তারাই, জাস্ট হচ্ছে এরা এরকম ভাবে চেঞ্জ হয়েছে যে হ্যান্ড ওভার, ঠিক আছে, যে অমুকের মাদক ব্যবসা অন্য অমুকের হাতে গেছে, কিন্তু যার মাদক ব্যবসা গেছে সে কি এলাকা ছেড়ে পালাই গেছে? সেও তো এলাকায় ছিল, আছে বর্তমানে। মানে বিগত 17 বছর এরা মাদক ব্যবসা করছে, এখন জাস্ট হচ্ছে যে ফেস বদলে আবার এরাই মাদক ব্যবসা করতেছে, এখন ইনভেস্টর সরাসরি ব্যবসায়ী। আর আমাদের যে এই যে সম্পূর্ণ অঞ্চল নারায়ণগঞ্জ 4, এইগুলার ইউনিয়ন গুলোর মধ্যে মারামারি, নৃশংসতা, এইগুলা আসলে তৈরি হয়, এগুলো কিভাবে তৈরি হয়? নেট ব্যবসা, ঠিক আছে, রাজনৈতিক যে ব্যবসাগুলো আছে, ধরেন আপনার হচ্ছে যে আপনার ডিশের ব্যবসা, তারপরে হচ্ছে যে মাদক, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আর এগুলো নিয়ে তো আমরা যথেষ্ট পরিমাণ সোচ্চার। আপনি নির্বাচনের সময় আমরা যখন হচ্ছে যে একবার ইয়াতে যাই, কাশীপুরে যাই, কাশীপুরের কিশোর গ্যাং, তৎকালীন সময় নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, নির্বাচনের আগে আমরা তখন পদযাত্রা করতেছি, ওই জায়গায় কিশোর গ্যাং পর্যন্ত এই এনসিপির উপর হামলা করছে। তাহলে যে জায়গার মধ্যে এনসিপির উপরে এই ধরনের হামলা হইতেছে কন্টিনিউ, আমাদের ছেলেরা আহত হইতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মারধরের শিকার হইতেছে, আমরা কিন্তু কখনো দেখবেন একটা জিনিস লক্ষ্য করলে যে এনসিপির ছেলেরা কিন্তু চাঁদাবাজির মধ্যে নাই, এনসিপি ছেলেরা হচ্ছে যে জুটের মধ্যে নাই, আমাদের এমপি মহোদয় কোনো একটা দুর্নীতির মধ্যে মানে উনি জড়িত না, অথবা দুর্নীতি যে জায়গার মধ্যে আর দুর্নীতি সংশ্লিষ্ট বিষয় হইতে পারে ওই সব জায়গার মধ্যে কিন্তু তার পদচারণ নেই। আমরা শুধু দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করি। তারপরেও এই যে হানাহানি, খুনাখুনি, ঠিক আছে, মারামারি, কিশোর গ্যাং, এগুলো আসলে কিভাবে তৈরি? এগুলো তৈরি হচ্ছে আপনার এই যে মাদক সংক্রান্ত যে ব্যাপারটা, মাদক আর হচ্ছে যে এই যে এলাকার ভিতরে প্রভাব বিস্তার করা যায় এই ধরনের ব্যবসা থেকে। আর এই ব্যাপারে আমরা সম্পূর্ণ সোচ্চার। আপনি জানেন কিনা জানি না, আমি কিন্তু কুতুবপুরের মধ্যে বেশ কয়েকটা অভিযান, মানে এমপি আপনি তো এনসিপি নারায়ণগঞ্জের সদস্য সচিব, তো এনসিপির পূর্ণাঙ্গ কমিটিটি কবে আসবে এরকম? এনসিপির পূর্ণাঙ্গ কমিটি বলতে হচ্ছে যে আমাদের যে কমিটি আছে বর্তমান কমিটি, এটা তো মেয়াদকাল এখন উত্তীর্ণ হয়নি, এটার মেয়াদকাল আছে এখন। এই মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার পরে আসলে জানা যাবে যে কিভাবে কোন প্রক্রিয়ায় সেন্ট্রাল আমাদের হচ্ছে যে নতুন করে কমিটি দেয় বা কিভাবে গঠিত হয়, সেটা হচ্ছে এই সময়কালটা যাওয়ার পরে আমরা বলতে পারবো। জি, সেটা তো অবশ্যই আহ্বায়ক কমিটির পরে তো পূর্ণাঙ্গ কমিটি হবে, ঠিক আছে। আর এটার রূপরেখা আমরা বুঝতে পারবো তখনই যখন হচ্ছে যে আমাদের এই কমিটির মেয়াদকালটা শেষ হবে, মেয়াদকালটা এখনো আছে। যেহেতু আমি নারায়ণগঞ্জ 4 আসনে বসবাস করি, তো জলাবদ্ধতা নিয়ে আপনি বলছেন, রাস্তাঘাট উন্নয়নের কথা নিয়েও বলেছেন। তো আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের যে এমপি, উনি
পোস্তগোলা থেকে যে রোডটি গিয়েছে পঞ্চবটি পর্যন্ত, ওই রোডটি নিয়ে একটি সংসদে একটি কথা বলেছেন। তো সেই বাস্তবায়ন প্রকল্পের কি কোনো ধারণা আপনাদের কাছে দিয়েছে, কিভাবে কি করবে উনি? দেখেন, সংসদে উত্থাপন করা হয়েছে যে এটা একটা 6 লেনের রাস্তা হোক। আর আমাদের হচ্ছে যে 6 লেনের রাস্তা আসলে ওই জায়গায় জরুরি। আমি একটা ব্যাপার আপনারা বলি, ওই জায়গার মধ্যে হচ্ছে যে আপনার ট্রাক ট্রাকগুলো দেখছেন রাস্তার পারে কিভাবে পার্কিং করা থাকে। তারপর হচ্ছে রাস্তা ভাঙা, তার উপর দিয়ে রাস্তা ওই দিকে যেই আপনার হচ্ছে জনগণ যে পরিমাণ, মানে ওই জায়গায় মানুষের বসতি, ওই হিসাবে কিন্তু ওই রাস্তা কিছুই না। আমি আপনার একটা ব্যাপার আপনি জানেন কিনা, ওইদিকে কিন্তু পানগায়, মানে ওই পারে নদীর ওই পারে কিন্তু একটা পোর্ট। হ্যাঁ, পোর্ট, তারপরে ঠিক একই রাস্তার মধ্যে নারায়ণগঞ্জের বিসিক। ঠিক আছে। তো ট্রান্সপোর্টের যে ব্যাপারটা আপনার হচ্ছে ট্রাক সহ যেই আপনার যানবাহন গুলা মালামাল বহন করে, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে যে ওই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো আমাদের মনে হয়েছে যে ওই রাস্তাটা প্রয়োজন হচ্ছে আপনার অন্ততপক্ষে 6 লেনের। সেটা হচ্ছে আমাদের এমপি মহোদয় করছেন, সংসদ উত্থাপন করছেন। সেটা পরবর্তীতে কি ধরনের রূপ নেয় অথবা আমাদের সংসদ থেকে কি ধরনের আসে, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদের একদম স্পষ্ট করে জানাবো। এখনো পর্যন্ত আমরা ওই ব্যাপারে মানে করিনি, জানি না সম্পূর্ণ বিষয়টা। আর সম্ভবত যেহেতু এমপি মহোদয় এই ব্যাপারে মানে সোচ্চার, সে চেষ্টা করতেছে, অবশ্যই এটা 6 লেনের রাস্তা হবে ইনশাআল্লাহ। যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, 2 বছর পূর্ণ হচ্ছে, তো এমন একটা মুহূর্ত যাচ্ছে, ফেসবুকের টাইমলাইন ঘুরলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা আবার ফিরবে। এই বিষয়ে আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আরেকটি বিষয় হচ্ছে, নারায়ণগঞ্জ 4 আসনে বেশ কয়েকটি আওয়ামী লীগের জটিকা মিছিল হয়েছে, কিন্তু আপনারা সেই বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন বা নিতে পেরেছেন? জটিকা মিছিলের ব্যাপারে আমি আপনার একটা মানে মতামত দিই। ধরেন আপনার হচ্ছে যে বিগত সময়ে যে আওয়ামী লীগ মিছিল করতো, শামীম ওসমানের ভয়, আর প্লাস হচ্ছে যে টাকা, ওই যে পুরি সিঙ্গারা, তারপরে আপনার হচ্ছে কোক, এই যে একটা প্রচলন ছিল, অনেক মানুষ রাস্তার মধ্যে নামতো না। আসলে এই যে শেখ হাসিনা সরকার, এদের মানুষ আছে কতজন এখন বর্তমানে? আমি যতটুকু জানি যে একটা মিছিল বের করতে ওনাদের হচ্ছে যে মানে হাজার হাজার ডলার খরচ হয় একটা মিছিল বের করতে, 6 থেকে 10 জনের মিছিল। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এই মিছিলের ব্যাপারে আমরা কি করছি বা করতে পারি। দেখেন, আমরা তো রাজপথের রাজনীতিটা করতেছি, আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। আপনি যদি নৌকার উপর মানে বিলের মাঝখানে মিছিল করেন, তা আবার চেহারার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে মাস্কের উপর আরেকটা কাপড়, কপালে কাপড়, ঠিক আছে, ওই ক্ষেত্রে আসলে আমরা মানে কিভাবে বুঝবো যে আপনি আওয়ামী লীগের লোক, আপনি আওয়ামী লীগের মিছিল করবেন? আমাদের জন্য ব্যাপারটা অনেক জটিল। আমরা রাস্তার মধ্যে মানে খোঁজ লাগাইছিলাম। এই যে কিছুদিন আগে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী গেল, তৎকালীন সময় প্রতিষ্ঠা বার্ষিকী 201টা গেল, তো ওইটাতে কিন্তু আমরা খোঁজ করছি, রাস্তায় রাস্তায় টহল দিছি করে করে। এরপরে আপনার জটিকা মিছিল হয়েছে। জটিকা মিছিল গুলা কেমন? যেমন হুটহাট, ঠিক আছে, হুটহাট একটা জটিকা মিছিল, রাস্তার মধ্যে 8-10 জন মানুষ বের হইলো, খুব আস্তে আস্তে চিল্লাচিল্লি করে আমরা চলে যেতেছে, ঠিক আছে। এটা আসলে প্রতিহত করার মতো আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে তো খুঁজেই পাওয়া যায় না। আর আপনি যদি মিছিল করেন হচ্ছে যে ওই যে ডাস্টবিনের পিছনে, তারপর মিছিল করেন যে একটা নৌকা ভাড়া নিয়ে হচ্ছে নদীর মাঝখানে, এই যে কেমনে প্রতিহত করে ভাই? রাজপথে আসেন, তারপরে প্রতিহত করার ব্যাপারটা দাঁড়াবে। আমি জিজ্ঞেস করছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরবে, তো এটা কি কোনো কূটনৈতিক চাল, আপনার কি মনে হয়? কি কূটনৈতিক চাল? আসলে এই ধরনের একটা অভ্যুত্থানের পর, এত মানুষ মানে শহীদ হওয়ার পর, এটা মানে কোন কূটনীতিবিদ বা কোন কূটনৈতিক চাল দেশে আইসা আবার এই রাজনীতি সক্রিয় করতে পারে, যে জায়গার মধ্যে এই যে জনগণ সবাই প্রায় এই দলের বিপক্ষে? আমরা তো ওনার বিচারটা চাই। এখন হচ্ছে যে কলকাতায় ভারতের মাটিতে থেকে উনি কিন্তু বাংলাদেশের কাস্টডি, মানে বাংলাদেশের আইনে তো ওনার বিচার করা যেতেছেন। আমরা চাই যে ভারত সরকার ওনারা পাঠায় দেয়। বারবার যে আমি কালকে আসতেছি, আমি পরশুদিন আসতেছি, একটা পোস্টার ফেসবুকে নানান ধরনের মানে প্রোপাগান্ডা ছড়ায়, আমরা মানে এটা দেখতে দেখতে বিরক্ত। আমিও চাই উনি দেশে আসুক, মূলত আমি চাই উনি দেশে আসুক, ওনার শাস্তির আওতায় আনা হোক, আমরা সবাই ওনার ফাঁসিটা দেখতে চাই। সেক্ষেত্রে ফাঁসি দেখতে যাচ্ছেন, তো এই ব্যাপারে কি কোন এই যে বর্তমান সরকার, সেই সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে না? বর্তমান সরকারের কূটনৈতিক পদক্ষেপ শেখ হাসিনাকে দেশে আনার ক্ষেত্রে কতটুকু আমি ঠিক জানি না, ঠিক আছে। তবে যদি কূটনৈতিক পদক্ষেপ থাকে, শেখ হাসিনা দেশে আনার পর ওনাকে বিচারের আওতাধীন করার জন্য এরকম কূটনৈতিক পদক্ষেপ থাকলে ওয়েলকাম। আর যদি কূটনৈতিক পদক্ষেপ না নেয় ওনারা শেখ হাসিনার দেশে ফেরানোর, তাহলে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত।